সাসপেন্স জাংশন। জানুয়ারি মাসের শীতের রাত তখন 12:30। এই সময় এক বিশাল হাউজিং কমপ্লেক্সের মেইন গেটের বাইরে একটা ক্যাব এসে দাঁড়ালো, আর কালো হুডি পরা একজন সেই গাড়িতে উঠে বেরিয়ে গেল। ভবানীপুরের হরিশ মুখার্জি রোড এবং বলরাম বসু ঘাট স্ট্রিটের কাছে সেই হুডি পরা লোককে নামতে দেখা গেল গাড়ি থেকে। কাছের গির্জার ঘড়িতে তখন রাত 1টা। নমস্কার বন্ধুরা, সাসপেন্স জাংশনের আরেকটি পর্বে আপনাদের স্বাগত। সাসপেন্স জাংশনের আজকের নিবেদন গোয়েন্দা গল্প রাত 1:05। কাহিনী সায়ন মুখার্জি এবং পিনাকি বন্দ্যোপাধ্যায়। অভিনয় সুমিতা মৌমিতা দে, রুমি পিয়ালি, সুমন গুহ অরিত্র মুখার্জি, হরিশ সাহা অঙ্কুশ অধিকারী, সুব্রত এবং প্রদীপ সেন অতনু ভট্টাচার্য, প্রবাল সেন কৃষ্ণেন্দু গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি ইন্দ্রজিৎ বক্সি, সৌরিন পিনাকি বন্দ্যোপাধ্যায়, পুরন্দর এবং কথকের ভূমিকায় সায়ন মুখার্জি। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাসপেন্স জাংশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক, শেয়ার আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতেও ভুলবেন না। কিন্তু শুরু হচ্ছে আজকের গল্প রাত 1:05। গতকাল গভীর রাতে ভবানীপুর অঞ্চলে প্রখ্যাত ব্যবসায়ী অভিজিৎ গাঙ্গুলি তার নিজের অফিসের পার্কিং প্লেসে নৃশংসভাবে খুন হয়েছেন। সাত সকালে এই কথাগুলো বলে আমাদের সিনিয়র অফিসার সুব্রতদা ফোন রেখে দিলেন। সুব্রতদা সৌরিনকে ফোনে না পেয়ে আমায় ফোন করেছেন। আমি সাথে সাথে সৌরিনকে ফোন করলাম। সৌরিন জানালো ওয়াশরুমে থাকায় ও সুব্রতদার কল রিসিভ করতে পারেনি। আমি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। আমি থাকি গোল পার্কে আর সৌরিন থাকে বালিগঞ্জ প্লেসে। শীতের সকালে কুয়াশা ভালোই রয়েছে। সৌরিনকে পিক আপ করে আমরা দুজনে গেলাম মার্ডার স্পটে। ভবানীপুরের বলরাম বসু ঘাট স্ট্রিটের একটা গলিতে 3তলা অ্যাপার্টমেন্টের পার্কিং প্লেসে খুনটা হয়েছে। আমাদের দেখে সুব্রতদা এগিয়ে এলেন। সুব্রতদা, ভবানীপুর থানা থাকতে প্রথমেই আমাদের কেন? ভবানীপুর থানার ওসি মোহিত সরকারের মেয়ের বিয়ে। উনি আমাদের ডিসিপি রজত সেনের আত্মীয়। উনি নিজে থাকতে পারবেন না, তাই ডিসিপি সাহেবকে বলে আমাদের বিশেষত তোমাদের দুজনকে তদন্ত করার অনুরোধ করেছেন। তাই দেরি না করে তোমাদেরকে ডেকে নিলাম। ওনার থানার সমস্ত হেল্প পাওয়া যাবে। শোনো, প্রাথমিকভাবে তদন্ত করে বুঝলাম ব্যাপারটা বেশ কমপ্লিকেটেড। আমরা দুজনেই হাতে সাদা গ্লাভসটা পরে নিলাম। সৌরিন সেটা পড়তে পড়তে জিজ্ঞাসা করল, টাইম অফ ডেথ? রাত 1টা থেকে 1:30। ফার্স্ট কে দেখেছে? শেষ রাতে সিকিউরিটি গার্ড আমাদের খবর দেয়। রাতে কোনো সিকিউরিটি গার্ড থাকে না? একজনই সিকিউরিটি গার্ড, নাম হরিশ সাহা। বয়স ওই 55-60 মতো, সোনারপুরে থাকে। ওর বয়ান নেওয়া হয়েছে। ও বলেছে অনেক রাত হয়েছে কিন্তু মালিক বেরোয়নি দেখে সামনের গেটে তালা দিয়ে নিজের ঘরে গিয়ে খাচ্ছিল। তারপর কি হলো মনে করতে পারছে না। যখন ওর হুঁশ ফেরে দেখে ওর নিজের আধ খাওয়া খাবার থালার পাশে শুয়ে আছে। ভোর হয়ে গেছে। তাড়াতাড়ি উঠে ও দেখে গেটে তালা দেওয়া। তারপর পিছনের পার্কিংয়ের জায়গা থেকে দেখতে যায় যে অভিজিৎ গাঙ্গুলির গাড়ি আছে কিনা, কিন্তু সেখানে অভিজিৎ গাঙ্গুলির মৃতদেহ দেখে আমাদের খবর দেয়। কথার মাঝেই আমি মার্ডার স্পটের এবং বডির বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি তুলে রাখলাম। অভিজিৎ গাঙ্গুলির মাথার পিছনে ভারী কিছু দিয়ে বারবার মেরে খুন করা হয়েছে। কপালেও একটা ক্ষত রয়েছে। মার্ডার ওয়েপন ধারে কাছে কোথাও পাওয়া যায়নি। সৌরিন ভালো করে ডেড বডি এবং আশেপাশের জায়গা পরীক্ষা করে দেখে। আমরা সুব্রতদা এবং দুজন কনস্টেবলকে নিয়ে ওনার অফিসগুলো চেক করি। তারপর ওনার নিজস্ব চেম্বার এবং ওনার ফ্ল্যাট থেকে চেক করে অনেক কিছু পাওয়া যায়। ফরেন্সিক টিম সেগুলো কালেক্ট করে। এমনকি সিকিউরিটির খাবার থালাবাটিও ফরেন্সিক টিম নেয়। যদিও জানতাম ওর থেকে কিছু পাওয়া যাবে না, কারণ সে খাবার ফেলে বাসন ধুয়ে রেখেছিল। সিঁড়ির রেলিং, দেওয়ালে ফরেন্সিক টিম খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে। এর মাঝে আমি বলি যেন ফরেন্সিক রিপোর্ট তাড়াতাড়ি পাওয়া যায়, তার ব্যবস্থা করতে।
একদম নতুন বাড়ি। জানা গেল 3 তলা পুরো অ্যাপার্টমেন্টটি ব্যবসায়ী অভিজিৎ গাঙ্গুলির, নিজের অফিস খুলেছিলেন। অভিজিৎ গাঙ্গুলি ছিলেন টেক্সটাইল মার্চেন্ট, পার্টনারশিপ বিজনেস। উনি হেস্টিংসে একটি বড় হাউজিং কমপ্লেক্সে একটি বড় ফ্ল্যাটে থাকতেন নিজের ফ্যামিলির সাথে। অভিজিৎ গাঙ্গুলির বয়স 45। ওনার স্ত্রী সুমিতা এবং 17 বছরের এক ছেলে অরিজিৎ এবং 2 বিজনেস পার্টনার প্রবাল সেন এবং সুমন গুহ খবর পেয়ে ইতিমধ্যেই চলে এসেছেন। সুব্রতদা আমাদের সাথে ওনাদের পরিচয় করিয়ে দিলেন। সমিতা দেবী, আলাপ করিয়ে দিই। ইন্সপেক্টর সৌরিন বর্মন আর ইন্সপেক্টর পুরন্দর বসু, লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের হোমিসাইড স্কোয়াডের অত্যন্ত তুখোড় 2 জন অফিসার। সৌরিন প্রাথমিকভাবে সকলকেই কিছু জিজ্ঞাসাবাদ করে নেয়। বডি পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করে পুরো বাড়ি সিল করে পুলিশ পোস্টিং বসিয়ে দেওয়া হয়। আমরাও বেরিয়ে পড়ি। ওখান থেকে অফিসে না গিয়ে আমরা একসাথে সৌরিনের বাড়িতে চলে এসে ব্রেকফাস্ট করি। বেশ ভোর থাকতে বেরিয়েছি, তাই খিদেও পেয়েছে খুব। তবে এটা আমাদের দুজনের প্রায়ই হয়। মাঝে মাঝে ও আমার বাড়িতে থাকে আর মাঝে মাঝে আমি ওর বাড়িতে থেকে যাই। আমরা দুজন ছোটবেলার বন্ধু, প্রফেশনালি একই পজিশনে আছি। ব্রেকফাস্ট সেরে দোতলার ওর ঘরের সামনের ব্যালকনিতে চা আর সিগারেট নিয়ে বসি কেসটা নিয়ে আলোচনা করতে। সৌরিন, এই অভিজিৎ গাঙ্গুলির বাড়ির লোক প্লাস পার্টনারদের চোখ মুখ দেখে মনে হলো না ওনারা রিয়েলি শকড? ওইসব লোক দেখানো মেকি মনে হলো। সারা রাত একজন বাড়ি ফিরল না, হঠাৎ খবর পেল খুন হয়েছে, কিন্তু কি নির্বিকার। এমনকি ছেলেটাও সাজ পোশাক দেখলে কে বলবে? আমার তো প্রত্যেকেই খুব সন্দেহজনক লাগছে। তুই কি বুঝলি? প্রত্যেকেই সন্দেহজনক, কিন্তু ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে রাত 1টা অবধি অভিজিৎ গাঙ্গুলি অফিসে কি করছিলেন? ওনার পার্টনাররাও জানেন না অত রাত অবধি কী কারণে উনি অফিসে ছিলেন। ফ্ল্যাটে ছড়িয়ে থাকা জিনিসপত্র দেখে বোঝাই যাচ্ছে ওনার সাথে আরও কেউ ছিল। তারা কারা? সিকিউরিটি গার্ডের সত্যি কি কিছু হয়েছিল, নাকি খুনে সেও ইনভলভড? খুনটা কে করলো আর মোটিভই বাকি? একটা খটকা। অভিজিৎ গাঙ্গুলি ড্রাইভার নেই, তাহলে রাতে ড্রিঙ্ক করে উনি নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতেন কি করে? উনি নিচে নেমেছিলেন কি গাড়ি নিয়ে বেরোনোর জন্য, নাকি অন্য কোনো কারণে? একটা জিনিস খেয়াল করেছিস, নিচে পার্কিং প্লেসে বা সামনের দিকে কোথাও সিসি ক্যামেরা নেই। অদ্ভুত না? অদ্ভুত তো বটেই, তবে আগে অভিজিৎ গাঙ্গুলির হোয়ারঅ্যাবাউটস জানতে হবে, তারপর খুনির। শোন, তুই একটা কাজ কর, এখন হেস্টিংসে ওনার হাউজিং কমপ্লেক্সে গিয়ে অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে খোঁজ নে। আমি যাচ্ছি প্রবাল সেন আর সুমন গুহর হোয়ারঅ্যাবাউটস জানতে। প্ল্যান মতো দুজনে বেরিয়ে পড়লাম নিজেদের কাজে। হেস্টিংসে অভিজিৎ গাঙ্গুলির হাউজিং কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন লোকের সাথে কথা বললাম। কমপ্লেক্সের সিকিউরিটির থেকে বেশ একটা ইন্টারেস্টিং খবর জানলাম। যে হাউজিং কমপ্লেক্সে উনি থাকতেন সেটারও কলমে প্রমোটার ছিলেন উনি। আমি ওখান থেকে বেরোনোর সাথে সাথেই সৌরিনের ফোন এলো। চলে গেলাম অফিসে। সৌরিনের কেবিনে গিয়েই বসলাম। একজন এসে চা আর জল দিয়ে গেল। সৌরিন বলল, বুঝলি, এই 2 পার্টনার প্রবাল সেন আর সুমন গুহ দুজনেরই আলাদা ট্রান্সপোর্টের বিজনেস আছে, আর যা হয় দুজনেই পলিটিক্যালি ওয়েল কানেক্টেড। এবার তুই বল, অভিজিৎ গাঙ্গুলির ব্যাপারে কি খবর জানতে পারলি? আমি অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে যা যা খবর জোগাড় করতে পেরেছি সব বললাম। অভিজিৎ গাঙ্গুলির পোস্টমর্টম রিপোর্ট আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে পরের স্টেপের জন্য। পরদিন বিকেলে সৌরিন ফোনে জানালো সুব্রতদা আমাদের যেতে বলেছেন। অভিজিৎ গাঙ্গুলির পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। রিপোর্ট বলছে অভিজিৎ গাঙ্গুলিকে ব্লান্ট এবং ভারী ইনস্ট্রুমেন্ট দিয়ে মাথার পিছনে বারবার আঘাত করায় প্রচণ্ড ব্লিডিং হয়ে ওনার মৃত্যু হয়েছে। তাছাড়াও অভিজিৎ গাঙ্গুলির কপালে একটা কাটা দাগ ছিল, যেটা মৃত্যুর বেশ কিছু আগের, আর ওনার স্টমাকে অ্যালকোহল পাওয়া গেছে এবং মুখে অনেক জর্দা মশলা। মারা যাওয়ার কিছু আগে উনি ড্রিঙ্ক করছিলেন। পোস্টমর্টমের সময় তোলা ছবিতে দেখা গেল শরীরের বেশ কিছু নখের দাগ, যেগুলো দেখে বোঝা যায় ওই রাতেই কোনো মহিলার নখের আঁচড়ের গভীর দাগ। ভবানীপুরের ওই ফ্ল্যাটে এবং সিকিউরিটির ঘর থেকে যেসব জিনিস পুলিশ ফরেন্সিকের জন্য নিয়ে এসেছিল
তার মধ্যে অভিজিতের শার্টে লেগে থাকা মহিলার কয়েকটা চুল, ওই ফ্ল্যাটে একটা ভাঙা মদের গ্লাস এবং তাতে লেগে থাকা রক্তের দাগ, মদের বোতল আর 3টে মদের গ্লাস, কিছু খাবার দাবার আর অভিজিতের জামার 3টে ছেঁড়া বোতাম এবং মহিলার টপের একটা লেস। ভাঙা মদের গ্লাসে এক মহিলার হাতের ছাপ পাওয়া গেছে আর তাতে লেগে থাকা রক্তের দাগ হলো অভিজিতের কপালের রক্ত। 2টো আলাদা গ্লাসে 2জন আলাদা লোকের হাতের ছাপ, আরেকটি গ্লাস, বোতল এবং অন্য সব জিনিসে হাতের ছাপ অভিজিতের। সিঁড়ির রেলিংয়ে অন্যান্য হাতের ছাপের সাথে ভাঙা গ্লাসে যে মহিলার হাতের ছাপ পাওয়া গেছে তা একজন মহিলারই। ওকে, অভিজিৎ গাঙ্গুলির ক্যারেক্টারের একটা দিক সামনে এলো। এবার খোঁজ করতে হবে ওই মহিলার, কে উনি, কখন বেরোলেন ওই বাড়ি থেকে, তাছাড়া আরও 2জন, তারা কারা? তারা কি ওই 2 পার্টনার? সিকিউরিটি নিশ্চয়ই দেখেছে, কারণ ওই বাড়িতে একটাই বড় গেট আর অন্য কোনো গেট নেই। আর একজন মহিলা ওই পাঁচিল টপকে পালাতে পারবে বলে মনে হয় না, যদি না সে খুব ইয়াং হয় এবং নিজে খুনি হয়। তাহলে একটা পসিবিলিটি থাকলেও থাকতে পারে। ওই বাড়ি ভালো করে সার্চ করতে হবে। পরদিন সকালে আমরা ভবানীপুরে অভিজিৎ গাঙ্গুলির অফিস প্রেমিসেসে গিয়ে সিকিউরিটি গার্ড হরিশকে জেরা করতে সে জানালো, সেদিন অফিসে অভিজিৎ স্যার ছাড়াও প্রবাল সেন স্যার, সুমন গুহ স্যার এবং অভিজিৎ স্যারের পিএ মিস রুমি ছিলেন। সেদিন প্রবাল স্যার এবং সুমন স্যার রাতে কখন বেরিয়েছে সেটা আমি ঠিক জানি না, কারণ 11টা নাগাদ পান আনতে বেরিয়েছিলাম, ফিরতে একটু দেরি হয়। ফিরে এসে দেখি শুধু অভিজিৎ স্যারের গাড়ি আছে, আর কারোর গাড়ি নেই। প্রায় দিনই অভিজিৎ স্যার ও রুমি ম্যাডাম বেশ রাত করে অফিসে থাকতেন, তবে রুমি ম্যাডাম প্রতিদিন রাত 10:30 থেকে 11টার মধ্যে বেরিয়ে যেতেন। ওনার গাড়ি নেই, তাই গাড়ি ভাড়া করে চলে যেতেন, আর অভিজিৎ স্যার বেরোতেন অনেক রাত করে। সেদিন রাতে আর কি কি ঘটেছিল হরিশবাবু? কোনো কথা লুকোবেন না। ঘটনার দিন ওদের 4 জনের চেঁচামেচির আওয়াজ পেয়েছিলাম নিচ থেকে, কারণ মাঝে মধ্যেই এরকম তর্কাতর্কি লেগেই থাকতো। তবে স্যার, অভিজিৎ স্যার আর রুমি ম্যাডাম প্রায় রাতে ফ্ল্যাটে থেকে যেতেন। রাত 12টার সময়ও রুমি ম্যাডাম না বেরোনোয় আমি ভাবলাম হয়তো ওনারা থাকবেন। গেটে তালা দিয়ে এসে খেতে বসি। খেতে বসে জল খাবার পর আমার আর কিছুই মনে নেই। জ্ঞান ফেরার পরের ঘটনা আগে যা বলেছিল পুলিশকে তাই বলে। মিস রুমির এক্স্যাক্ট অ্যাড্রেস হরিশ জানে না, তবে উনি পার্ক সার্কাসে থাকেন সেটা জানে। যদিও অভিজিৎ গাঙ্গুলি মারা যাওয়ার খবর পেয়েও রুমিকে আসতে দেখা যায়নি। পুলিশ হরিশের ঘর ভালো করে সার্চ করে সেরকম রহস্যজনক কিছু পায় না। সারা বাড়ি তন্ন তন্ন করে সার্চ করেও সেরকম কিছু পাওয়া যায়নি। সৌরিনের হঠাৎ চোখ যায় পার্কিং প্লেসে চারিদিকে সুন্দর করে দেবদারু গাছ লাগানো, তারই একটা গাছের পিছনে মাটিতে একটা শাবলের মতো লোহার রড শোয়া অবস্থায় পোঁতা রয়েছে। গাছগুলো বড় হওয়ায় সামনের দিক থেকে লোহার রড চোখে পড়ার কথা নয়। সেটি মাটি থেকে তোলা হলে দেখা যায় একটি শাবল, তার মধ্যে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মাটি শুকনো থাকায় সে দাগ উঠে যায়নি। এটি সেই মার্ডার ওয়েপন। ফরেন্সিকে পাঠানো হয়। হরিশ জানায় শাবলটা এই বাড়িরই জিনিস। বিকেলে সৌরিনের বাড়িতে এসে দেখি সুব্রতদা সৌরিনদের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। সৌরিনও বসে আছে। উনি আমার জন্যই অপেক্ষা করছিলেন। ওনাকে দেখে আমিও সৌরিনের পাশের সোফায় বসলাম। শোনো, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর আছে। প্রবাল সেনের কাছ থেকে মিস রুমির অ্যাড্রেস এবং ফোন নম্বর নিয়ে প্রথমে কল করে সুইচ অফ পাই। তারপর একজনকে পাঠাই ওই অ্যাড্রেসে। সে জানায় রুমির ফ্ল্যাট তালা বন্ধ দেখে পাশের ফ্ল্যাটে জিজ্ঞেস করায় জানতে পারে রুমির মুম্বাই যাওয়ার কথা ছিল একদিন পর, কিন্তু সে হঠাৎ করে কখন চলে গেছে তারা জানে না। গতকাল সকাল থেকে রুমির ফ্ল্যাট তালাবন্ধ দেখছেন ওনারা। সব থেকে চমক দেওয়ার খবর হচ্ছে সেদিন রাতে
সবার ফোন লোকেশন ট্র্যাক করে পাওয়া যায় প্রবাল সেন, সুমন গুহ এবং মিস রুমির ফোন লোকেশন রাত 12:30 নাগাদ ওই ভবানীপুর অঞ্চলেই ছিল। তবে সুমিতা দেবীর ফোন লোকেশন অবশ্য তার বাড়িতেই পাওয়া যায়, আর ওদের ছেলের ফোন সারাদিনই বন্ধ ছিল। শাবলের রক্তের নমুনা অভিজিৎ গাঙ্গুলির রক্তের সাথে মিলে গেছে, কিন্তু শাবলে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি। তার মানে ওনারা ফিরে এসেছিলেন বা ওই বাড়ি থেকে বের হয়ে ওখানেই কাছাকাছি কোথাও ছিলেন। আর শাবলে কোনো হাতের ছাপ পাওয়া যায়নি মানে খুনি গ্লাভস পরেছিল। হ্যাঁ, সেটাই মনে হচ্ছে। কিন্তু খুনটা করলো কে? ওরা তিনজন মিলে কি? কিন্তু রুমি কোথায় গেল? শহর ছেড়ে পালালো? সুব্রতদা, ইমিডিয়েট রুমির খোঁজ করতে হবে, আর প্রবাল সেন, সুমন গুহর সাথেও কথা বলতে হবে। অবশ্য তার আগে অভিজিৎবাবুর স্ত্রী সুমিতা গাঙ্গুলি এবং ওনার ছেলে অরিজিতের সাথে কথা বলা দরকার। পরদিন সকাল 10টা নাগাদ আমি আর সৌরিন গেলাম অভিজিৎ গাঙ্গুলির হেস্টিংসের ফ্ল্যাটে ওনার স্ত্রী সুমিতা এবং ছেলে অরিজিতের সাথে কথা বলতে। সুব্রতদাও পৌঁছলেন ওখানে। সৌরিন আর আমার কতগুলো প্রশ্নের উত্তরে সুমিতা জানালেন, আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা মা মারা যাওয়ার পর কাকা কাকিমার কাছে মানুষ, তারাই জোর করে অভিজিৎ গাঙ্গুলির সাথে বিয়ে দেন। জোরের কারণ জানি না। অভিজিতের পরিবারে কেউ ছিল না। বিয়ের পর কয়েক বছর খিদিরপুরে ভাড়া বাড়িতে থাকতাম। অভিজিৎ খুব সাধারণ একটা রিয়েল এস্টেট কোম্পানিতে মার্কেটিং ম্যানেজারের চাকরি করত। হঠাৎ কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পর অভিজিৎ কিছুদিন একটা টেক্সটাইল কোম্পানির মার্কেটিং ম্যানেজারের চাকরি করে। কিছুদিনের মধ্যে সেই কোম্পানির দুজন ট্রান্সপোর্ট ডিলার প্রবাল সেন এবং সুমন গুহর সাথে পার্টনারশিপে নিজের টেক্সটাইল কোম্পানি খোলে। খুব অল্প সময়ে ওর ব্যবসা খুব ফ্লারিশ করে। হঠাৎ একদিন শুনলাম বন্ধ হয়ে যাওয়া সেই রিয়েল এস্টেট কোম্পানিও কিনে নিয়েছে। আর এই হাউজিং কমপ্লেক্সে ও আরও অনেকগুলো প্রমোটিং করে প্রচুর লাভ করে। চিরদিন ওর অনেক বড়লোক হবার ইচ্ছে ছিল। খুব তাড়াতাড়ি অতি সাধারণ অবস্থা থেকে কোটিপতি হয়ে যায় অভিজিৎ। একটু থেমে আবার বলতে শুরু করে সুমিতা, একটা রিকোয়েস্ট, ছেলেকে কোনো প্রশ্ন করবেন না প্লিজ। ও খুব শক্ট হয়ে আছে। ও ক্লাস 11-এ পড়ে। বাবার ব্যবসার ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাতো না কোনো দিনও। সে নিজের পড়াশোনা, বন্ধু বান্ধব এইসব নিয়েই থাকতো। বাবার সাথে ওর প্রায় কোনো যোগাযোগই থাকতো না। তবুও বুঝতে পারছেন, এই বয়সের ছেলে, বাবার এরকম ভাবে মৃত্যু ও মেনে নিতে পারছে না। ওকে, একটা অপ্রিয় প্রশ্ন। মিস রুমির সাথে অভিজিৎবাবুর সম্পর্কের ব্যাপারে জানতেন নিশ্চয়ই। আর অভিজিৎবাবুর খুনের জন্য আপনি কাকে সন্দেহ করেন? হ্যাঁ, জানি, বলতে পারেন। বাধ্য হয়েছিলাম মেনে নিতে। তবে এই সম্পর্কের জন্য রুমি কতটা দায়ী তা জানি না। কিন্তু রুমি এলো না কেন? ওকে খবর পাইনি। আর দেখুন, খুনের জন্য সন্দেহ, জানি না কাকে করব। ওখান থেকে আমরা চলে গেলাম প্রবাল সেনের বাড়ি শ্যামবাজারে। সুব্রতদা জানালেন উনি সুমন গুহকেও ওখানে আসতে বলে দিয়েছেন। আমরা পৌঁছে দেখলাম ওনার বসার ঘরে দুজনেই উপস্থিত। দুজনকে বিভিন্ন প্রশ্ন করায় দুজনের উত্তর একই এলো। বোঝাই গেল নিজেরা আগে থেকেই ঠিক করে রেখেছিল কতটা বলবে আর কতটা বলবে না। আচ্ছা, সেই রাতে আপনারা ভবানীপুর থেকে রাত 11টায় বেরিয়ে যাওয়ার পর আবার রাত 12:30টার সময় সেখানে ফিরে যান। অত রাতে মিস রুমির সাথে কি করছিলেন? হ্যাঁ, আমরা চলে গেছিলাম, কিন্তু রুমি খুব কান্নাকাটি করে আমাদের ফোন করে আসতে বলে সেখানে, কারণ ওর টাকার দরকার ছিল। রুমির পরিচয় কি? উনি কোথায়? আর অত রাতে রুমির টাকার দরকার হলো কেন? রুমির পুরো নাম রুমি সুরি। পার্ক সার্কাসে যে ফ্ল্যাটে ও থাকে সেটা অভিজিতের। চাকরির জন্য ওকে থাকতে দিয়েছিল। ওর ফ্যামিলিতে ওর মা আর এক বোন। আর্থিক অবস্থা খুব খারাপ।
মুম্বাইয়ের কাছে একটা বস্তিতে ওর মা আর ওর বোন থাকে। একদিন পর রুমির মুম্বাই যাবার কথা, বোনের বিয়ে। প্রথমে সুমন আর আমি ব্যাপারটা জানতাম না। 2 দিন আগে রুমির কাছ থেকেই জানতে পারি অভিজিৎ ওকে চাকরি থেকে, এমনকি বাড়ি থেকেও তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মাসের পর মাস ওকে ইউজ করেছে। জানেন, সেদিন পর্যন্ত 2 মাসের মাইনেও পর্যন্ত দেয়নি। আমরা ওকে দুজনে মিলে 30,000 টাকা দিলাম। কিন্তু পরের দিন সকালবেলা যখন অভিজিতের মারা যাবার কথা জানাতে ফোন করলাম, ওর ফোনটা সুইচ অফ পেলাম, আর বাড়ি গিয়ে দেখি তালা বন্ধ। সেই রাতে অভিজিৎবাবুর সঙ্গে আপনাদের তর্কাতর্কি হয় কি নিয়ে? অভিজিতের ব্যবসায় প্রবাল এবং আমি দুজন ছিলাম ফিনান্সিয়াল কাম পার্টনার, কিন্তু অনেক দিন ধরে অভিজিৎ আমাদের প্রফিট শেয়ারিং, ইন্টারেস্ট এসব দেওয়া নিয়ে ঝামেলা করছিল। এক কথায় পার্টনারশিপ ডিটের অনেক রেগুলেশন ভঙ্গ করছিল, যার জন্য আমাদের দুজনকেই বেশ বড় রকমের ফিনান্সিয়াল লসের মুখে পড়তে হয়। এছাড়া বাজারে অভিজিতের চরিত্র নিয়ে অনেক রকমের বদনাম ছড়িয়েছে, যা আমাদের গুডউইল রীতিমতো নষ্ট করছে। এত প্রবলেম চলছিল আপনাদের মধ্যে, তারপরও আপনারা একসাথে বসে ড্রিঙ্ক করলেন এবং সুযোগ বুঝে সেই রাতেই তাকে খুন করলেন? না, আমরা দুজনে কেউ ওকে খুন করিনি। আমিও প্রবাল আমরা একসাথেই বাড়ি ফিরি রুমিকে টাকা দিয়ে। খুনের সময় আমাদের ফোন লোকেশান চেক করে দেখতে পারেন। সেদিনও আমরা গেছিলাম আমাদের কথা বলতে। ড্রিঙ্ক জাস্ট একটা কার্টসি। কার্টসি? হ্যাঁ, কিন্তু রুমি সেদিন আমাদের সামনে নিজের পাওনার কথা বলায় অভিজিৎ অসভ্যের মতো ব্যবহার করলো সবার সাথে। আমরা রেগে বেরিয়ে গেলাম। দুজনেই ঠিক করলাম পরের দিন এর একটা মীমাংসা করতেই হবে, কিন্তু সে সুযোগ আর পেলাম কোথায়? অত রাতে রুমি কি করে বাড়ি ফিরল? কেন? ক্যাবে? সেদিন রাতে আমার গাড়িতেই সুমন আর আমি গেছিলাম, ড্রাইভারও ছিল। ওকে বলেও ছিলাম ওর বাড়িতে ড্রপ করে দেওয়ার কথা, কিন্তু ও রাজি হয়নি। টাকা নিয়ে ও ওখান থেকে তখনই চলে যায়, আমরাও ফিরে যাই। প্রবাল সেনের বাড়ি থেকে আমরা বাড়ি ফিরে আসি। সুব্রতদা থানায় চলে যান। আমি নিজের বাড়ি গিয়ে কতগুলো কাজ সেরে বিকেলে সৌরিনের বাড়িতে যাই। সৌরিন জানায় অভিজিৎ গাঙ্গুলির ফোন থেকে রুমির ফটো নিয়ে সুব্রতদা মুম্বাই পুলিশের সাথে যোগাযোগ করেছেন। পরদিন সকাল থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিলাম, কথা বললাম অভিজিৎ গাঙ্গুলির অফিসের অন্যান্য স্টাফদের সাথে। অভিজিৎ যে অফিসে কাজ করতেন, বন্ধ হয়ে যাওয়া সেই 2 কোম্পানির লোকেদের খোঁজ করে তাদের সাথে কথা বললাম। কোনো জায়গায় অভিজিতের সম্পর্কে কোনো ক্লিনচিট পেলাম না। অন্যদের খোঁজ নেওয়ার সাথে সাথে অভিজিৎ গাঙ্গুলির ছেলে অরিজিতেরও খোঁজ নিলাম। 17 বছরের একটা ছেলে, চেহারা দেখে বয়স বেশি লাগে। ভালো স্কুলে পড়ে, কিন্তু পড়াশোনায় মন নেই। এই বয়সেই প্রায় রাতে বন্ধুদের সাথে পার্টি আর সব রকম নেশা শুরু করে দিয়েছে। আজ 9 জানুয়ারি। দেখতে দেখতে 5 দিন পার হয়ে গেল। অভিজিৎ হত্যার কোনো কিনারা হলো না। আমি আর সৌরিন আগে কখনো এতটা ঘেঁটে যাইনি। এদিকে রুমিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সুব্রতদা বিকেলবেলায় সৌরিনের বাড়িতে এসে বললেন, মুম্বাই পুলিশ জানিয়েছে রুমির মা ও বোন মুম্বাইয়ের ধারাভি বস্তিতেই থাকে। আজ ওর বোনের বিয়ে, কিন্তু আজ সকাল পর্যন্ত রুমি সেখানে পৌঁছায়নি। তবে 2 দিন আগে রুমি ওর বোনকে ইউপিআই করে 30,000 টাকা পাঠিয়েছে। যেদিন থেকে রুমি নিখোঁজ, সেদিন সকালে ওর মা আর বোনকে ফোনে জানিয়েছে ও যেতে পারছে না বিশেষ কোনো কারণে। তারপর থেকেই রুমির ফোন বন্ধ। লাস্ট লোকেশন হাওড়া স্টেশন। এই খবর পেয়ে সোজা এখানে চলে এলাম। চলুন হাওড়া স্টেশন, সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে অফিসিয়াল ফর্মালিটিস কমপ্লিট করে চেক করা হয় স্টেশনের সব সিসিটিভি ফুটেজ। হঠাৎ নজরে আসে রুমি তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে হাওড়া বাস স্ট্যান্ডের দিকে। 5 জানুয়ারি 2026, সময় সকাল 8:45। তার মানে অভিজিৎ খুনের ঠিক পরের দিন সকালে। এরপর আর রুমির কোনো ফুটেজ পাওয়া যায় না। সৌরিনের কথা মতো আমরা এরপর গেলাম পার্ক সার্কাসের রুমির বাড়ি। সেখানে ওর পাশের ফ্ল্যাট এবং বাড়ির বাইরে কয়েকজনকে জিজ্ঞাসা করা হলে তারা কিছুই বলতে পারল না। ওই পাড়ার এক দোকানের মালিক পুলক বসাক শুধু বললেন, রুমি 5 তারিখ সকালে 7:30টায় তার কাছে এসে অনুরোধ করে যে রুমি তাকে ইউপিআইতে টাকা পাঠাচ্ছে, বদলে তাকে 5,000 টাকা ক্যাশ দিতে। অনেক দিনের চেনা বলে ভদ্রলোক রুমিকে 5,000 টাকা দিয়ে দেন।
রুমি কী কারণে সকালবেলায় অত ক্যাশ নিল সেটা ভদ্রলোক জানতে চাননি। আমরা ওনাকে আমাদের ফোন নাম্বার দিয়ে বলে দিলাম রুমি ফিরলেই যেন আমাদের কাছে ফোন করে জানায়। ডিপার্টমেন্টে বলে তো দিলাম কলকাতা, হাওড়া আর কাছাকাছি জায়গার থানায় রুমির ছবি পাঠিয়ে সার্চ করতে, কিন্তু আমরা মনে হয় ভুল পথে এগোচ্ছি পুরন্দর। রুমি মনে হয় না কলকাতা বা কাছাকাছি কোথাও আছে। আচ্ছা, রুমি সুরি কতদিন কন্ট্যাক্টলেস হয়ে থাকবে? নিশ্চয়ই ওর মা বা বোনের সাথে কন্ট্যাক্ট করবে কোনো না কোনোভাবে। আর তাছাড়া কতদিন বাড়ি ফিরবে না? একবার না একবার তো ফিরতেই হবে। এত শিওর হচ্ছিস কি করে? দেখ, 2 দিন কেটে গেল, রুমি সুরির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রানজাকশন চেক করে দেখা গেছে সব কটা ইউপিআই ট্রানজাকশন। এই ট্রানজাকশনের সূত্র ধরে মুম্বাই পুলিশ ওর বাড়ি লোকেটও করেছে আর খবরও নিয়েছে। এদিকে রুমির ফোনের লাস্ট লোকেশন দেখাচ্ছে হাওড়া স্টেশন। বাট হোয়ার ইজ শি? জমানো টাকা কতদিন বাইরে থেকে খরচা করবে? ফিরতে তো ওকে হবেই। খুন করে থাকলেও ফিরতে হবে, আর খুন না করে থাকলেও। দেখ, আমাদের সাসপেক্ট লিস্টে এখনো পর্যন্ত 5 জন রয়েছে, তার মধ্যে 1 জন মিসিং। আর মিসিং বলেই সমস্ত সন্দেহের তীর রুমি সুরির দিকেই। তবুও বাকি 4 জনের ডেইলি রুটিন আমাদের জানতে হবে, বুঝলি? সাইবার ক্রাইম সেলকে বলে দিই সকলের সোশ্যাল মিডিয়া এবং কে কতক্ষণ ইন্টারনেট অ্যাক্সেস করেছে এবং কি কি করেছে তার যাবতীয় ইনফরমেশন জোগাড় করার ব্যবস্থা করতে, যদি কিছু ক্লিউ পাওয়া যায়। ওই দেখ পুরন্দর, সুব্রতদা ফোন করছে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন সুব্রতদা। চলে এসো। রুমি সুরিকে ওর ঘরে কেউ নৃশংসভাবে খুন করে গেছে। আমরা সেখানে পৌঁছে দেখলাম বাড়ির সামনে লোকজন, মিডিয়ার ভিড়। খবর পেয়ে প্রবাল সেন এবং সুমন গুহ চলে এসেছেন। রুমিকে এমনভাবে ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে যে মুখ দেখে শনাক্ত করা মুশকিল। তবে পোশাক, চেহারার গড়ন দেখে প্রতিবেশীরা এবং প্রবাল সেন, সুমন গুহ বলেন এটি রুমিরই বডি। মার্ডার ওয়েপন একটা লোহার রড, যেটা রুমির রান্নাঘর থেকে পাওয়া যায়। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন ঘটনাটা ঘটেছে গতকাল গভীর রাতে। আজ সকালে রুমির এক প্রতিবেশী দরজার তালা ভাঙা আর জিনিসপত্র সব ছড়ানো দেখে ভিতরে ঢুকে এই অবস্থা দেখে লোকজন ডাকেন এবং পুলিশকে খবর দেয়। কিন্তু সৌরিনের ভ্রু কুঁচকে রয়েছে। ফরেন্সিকের কাজ হওয়ার পর বডি পোস্টমর্টমে পাঠানো হলো, ঘর সিল করে দেওয়া হলো। অভিজিৎ গাঙ্গুলির মার্ডার কেসের প্রধান সাসপেক্ট রুমি সুরি খুন হয়ে গেল নৃশংসভাবে। অলমোস্ট অভিজিৎ গাঙ্গুলির মতো একইভাবে এই খুন। ব্যাপারটা আরও জটিল হয়ে গেল না? সেটা তো বটেই, কিন্তু প্রশ্ন তো একটা থেকেই যাচ্ছে। পুরন্দর, ভালো করে ফোনে রুমির এই ছবিটা দেখ আর মার্ডার হওয়ার পরের ছবিটা দেখ। আমরা ভবানীপুরে গিয়ে অভিজিৎ গাঙ্গুলির অ্যাপার্টমেন্টের সিকিউরিটি গার্ড হরিশ সাহাকে সব কটা ছবি দেখিয়ে অনেক তথ্য পেলাম। আমরা ওখান থেকে বেরিয়ে আসার সময় রুমি সুরি, যার কাছ থেকে 5,000 টাকা নিয়েছিল, সেই পুলক বসাক সৌরিনকে ফোন করে জানালো কিছু কথা। সৌরিন ওনাকে লালবাজারে আসতে বলে দেয়। সুব্রতদার চেম্বারে আমরা বসে আছি। কিছুক্ষণ পর রুমি সুরির পাড়ার ওই ভদ্রলোকের সাথে বোরখা পরা একজন ঢুকলেন। সুব্রতদা কিছু বলার আগেই উনি বোরখা খোলার পর আমরা চমকে উঠলাম। অভিজিৎ গাঙ্গুলির পিএ মিস রুমি সুরি। বলুন রুমি, আপনি তো মুম্বাই যাননি, কোথায় পালিয়ে গেছিলেন? ফোনও সুইচ অফ। আপনার ঘরে গতকাল যিনি খুন হলেন তিনি কে জানেন কি? আর এই খুনের সময় আপনি কোথায় ছিলেন? আমি কোথাও পালাইনি। সেদিন রাতে প্রবাল স্যার ও সুমন স্যারের কাছ থেকে ইউপিআইতে টাকা নিয়ে ক্যাব বুক করে আমি বাড়ি ফিরে যাই। সেদিন আমি ঠিক করেই নিয়েছিলাম ফিনান্সিয়ালি আমার যত অসুবিধেই হোক, ওই অসভ্য লোকের কাছে আমি আর কিছুতেই কাজ করব না। পরদিন আমার মুম্বাই যাওয়ার কথা ছিল, আমার বোনের বিয়ে, কিন্তু যাওয়া হলো না। অভিজিৎ গাঙ্গুলির খুন হওয়ার খবর পাই ভোরবেলায় অফিসের ম্যানেজার প্রদীপ সেনের কাছ থেকে। প্রদীপই আমাকে বলে ফোন সুইচ অফ করে রাখতে এবং কলকাতা থেকে চলে যেতে। প্রদীপের কথায় আমি খুব ভয় পেয়ে যাই। আমার মনে হয়েছিল কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে। আমি বসাকদার কাছ থেকে 5,000 টাকা নিয়ে হুগলিতে আমার এক বন্ধু অনিতার বাড়িতে চলে যাই।
দরকার হলে আপনারা খোঁজ নিতে পারেন। অভিজিৎ গাঙ্গুলির ওপর আমার কেন অনেকেরই রাগ ছিল, তবে আমি খুন করিনি স্যার। আমার যদি খুন করার হতো তো আগেই করে দিতাম। নতুন একটা সিন নিয়ে বসাকদাকে আজ ভোরবেলা ফোন করি, জানতে পারলাম আমার ঘরে একজন খুন হয়েছে। সকলে বলেছে সে নাকি আমি। বসাকদা আমাকে ছদ্মবেশে ফিরে আসতে বলে এবং আপনাদের সব কথা জানাতে বলে। আপনার ঘরে যিনি খুন হলেন তিনি কে, তার পরিচয় কি? আমি বলছি, ওনার নাম পাপড়ি বিশ্বাস, অভিজিৎ গাঙ্গুলির অফিসের রিসেপশনিস্ট। এই দেখুন ছবি। মিস সুরি, আমি ঠিক বলছি তো? হ্যাঁ। ও মাই গড, পাপড়ি! ও আমার বাড়িতে অত সাথে কেন গেছিল? ওকে এবার কে মারলো? কিন্তু কিন্তু স্যার, পাপড়ির মুখের সাথে তো আমার কোনো মিল নেই। তাহলে সকলে কি করে ওকে আমি ভাবলো? সুব্রতদা, রুমি আর পাপড়ির গায়ের রং আর চেহারার গড়নের মিল থাকলেও মুখের কোনো মিল নেই। এই ছবিই তার প্রমাণ। এছাড়াও দুটো প্রমিনেন্ট ফারাক নোটিস করেছেন, ঘাড়ে আর হাতের ট্যাটু। রুমির হাতে ট্যাটু আছে, তাও অন্যরকম, কিন্তু ঘাড়ে নেই। কিন্তু প্রবাল সেনরা কেন পাপড়িকে রুমি হিসেবে শনাক্ত করল? আচ্ছা রুমি, এই প্রদীপ সেন এবং পাপড়ি বিশ্বাসের ব্যাপারে কিছু জানেন? আপনি কি প্রদীপ সেনকে এই দুদিনের মধ্যে ফোন করেছিলেন? না, প্রদীপ কেন, কাউকেই করিনি। এই কদিন পর আজই বসাকদাকে প্রথম ফোন করি। প্রদীপ সেন মিস্টার প্রবাল সেনের নিজের ভাই। অফিসের অনেক গোপন খবর জানতো পাপড়ি। ও মিসেস গাঙ্গুলির খুব ঘনিষ্ঠ ছিল। রুমি, এবার বলুন তো, সেদিন রাতে ঠিক কি কি ঘটেছিল? কোনো ছোটোখাটো কথাও লুকোবেন না। আপনার কথার ওপর আপনার জীবনও নির্ভর করছে। সেদিন রাত প্রায় 9টা বাজে। প্রবাল সেন আর সুমন গুহ এসেছিলেন আগেই। ওনাদের হার্ড ড্রিঙ্কসের সাথে চাট রেডি করে দিয়ে বসেছিলাম। ওনারা ঠিক করে এসেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলির সাথে বিজনেসের প্রবলেম নিয়ে কথা বলবেন। আমি ঠিক করে রেখেছিলাম ওনাদের সামনেই আমার পাওনা টাকা আর অভিজিৎ গাঙ্গুলির আমাকে ভয় দেখিয়ে কীভাবে দিনের পর দিন ইউজ করে চলেছেন সেসব বলবো। রুমি শোনায় সেদিন রাতের ঘটনা। শোনো অভিজিৎ, তোমার বেহিসাবি খরচ আর তোমার লাম্পট্যের জন্য আমাদের ব্যবসার প্রচুর ক্ষতি হচ্ছে। এমনকি আমার আর সুমনের নিজেদের বিজনেস গুডউইলও নষ্ট হচ্ছে। আর পার্টনারশিপ ডিলের রেগুলেশনের তো কিছুই তুমি মানছো না। থামো, আমার জন্য ব্যবসার ক্ষতি হচ্ছে? প্রবাল, তোমার অপদার্থ ভাই প্রদীপই তো এসব দেখে। এত লস কি করে হচ্ছে সে জানে না? আগে সেখানে খোঁজ নাও। অভিজিৎ, উল্টো পাল্টা কথা বলো না। আজ আমরা এসেছিলাম তোমার সাথে কথা বলে ব্যাপারটা ঠিক করতে। সুমিতের নামে একদম দোষ দিও না। তোমার কীর্তির কথা আর আমাদের বলতে এসো না। বাড়িতে সুমিতার সাথে এখানে রুমির সাথে কি করো আমরা কি জানি না? শোনো, তুমি ইমিডিয়েট আমার আর প্রবালের লোন শোধ করার ব্যবস্থা করো, নয়তো আমরা আর ফিন্যান্স করতে পারবো না। আমরা কিন্তু কোর্টে যাব। ডোন্ট টক রাবিশ সুমন। কোর্টের ভয় দেখাচ্ছ আমায়? বাজার থেকে মিথ্যে বলে পয়সা তুলেছিলে, সব প্রমাণ আছে আমার কাছে। আমাকে ফাঁসাতে চাইলে তোমরাও বাঁচবে না। আমার ফ্যামিলির কথা তোমাদের মুখে আমি শুনতে রাজি নই। সুমিত আমার স্ত্রী আর রুমি আমার। কি আমি কি মিস্টার অভিজিৎ গাঙ্গুলি, আপনার কেপ্ট? মেয়েদেরকে এত সস্তা ভাবেন কি করে? প্রবাল স্যাররা আসার আগে তো বলেছিলেন আমার পাওনা 30,000 টাকা আজকেই দিয়ে দেবেন। সেটা কি আমাকে দিয়ে আপনাদের খাবার তৈরি করে নেওয়ার জন্য? আমার অর্থনৈতিক অবস্থার সুযোগ নিয়ে টাকা দেওয়ার নাম করে দিনের পর দিন প্রাণের ভয় দেখিয়ে জোর কাটিয়ে আমাকে এক্সপ্লয়েট করেছেন আপনি। আপনার নোংরামের শিকার বানিয়েছেন। আমি যদি পুলিশে জানাই, কি হবে আপনার? কি হবে বলুন? আজ এক্ষুনি আমার টাকা চাই। বলেছিলাম আমার বোনের বিয়ে। আপনি মানুষ নন, আপনি একটা হিপোক্রিট, পারভার্টেড শয়তান। শুনুন অভিজিৎ গাঙ্গুলি, আপনার বাড়ির দলিলও আমার কাছে আছে। টাকা না দিলে ওই দলিলও আপনি ফেরত পাবেন না। খুব কথা ফুটেছে না? আমার দয়াই তো বেঁচে আছিস। আমার দলিল চুরি করে আমাকেই ব্ল্যাকমেল করছিস, থ্রেট করছিস। টু ব্লাডি বিচ! অভিজিৎ, স্টপ ইট! আই সে স্টপ ইট অভিজিৎ!
রুমি, তুমি চলে যাও। চল প্রবাল, এখানে আর এক মুহূর্ত নয়, কাল সকালে এসে একটা হেস্ত নেস্ত করতে হবে। সৌরেনবাবু, অভিজিৎ আমার জামা ধরেও টান মারে, টপের লেসটা খুলে যায়। তারপর আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। ভীষণ ইনসিকিউর আর ডিপ্রেসড লাগছিল। আমি ওখান থেকে বেরিয়ে আসি, তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। ও হ্যাঁ, আরও দুটো কথা। এক, ওই গণ্ডগোলের মধ্যেই প্রবাল সেন কাউকে একটা ফোন করে কিছু বলছেন। অ্যারাউন্ড 11:30 যখন নিচে নেমে এলাম, দেখলাম মেন গেট খোলা আছে। সেদিন আমার মনের অবস্থা বুঝতেই পারছেন আশা করি। আমার মাথায় ছিল না হরিশ কোথায় বা গেটটা কেনই বা খোলা রেখেছিল। থ্যাংক ইউ রুমি, সেদিন রাতের ঘটনা আমাদের ব্রিফ করার জন্য। ভবানীপুরে অভিজিৎ গাঙ্গুলির খুনের রাতে সিঁড়িতে পায়ের এবং সিঁড়ির রেলিংয়ে হাতের ছাপ পাওয়া গেছিল, সেটা রুমির। রুমি চলে যাওয়ার পর পাপড়ি বিশ্বাসের পোস্টমর্টম এবং ফরেন্সিক রিপোর্ট চলে আসে। পাপড়ি খুনের রাতে রুমির ঘরে সেদিন দুজনের যে হাতের এবং জুতোর ছাপ পাওয়া গেছে, তার মধ্যে একটি পাপড়ির আর অন্যটা আরেকজন পুরুষের, যার পায়ের ছাপ অভিজিৎ গাঙ্গুলির ডেড বডির পাশেও ছিল, কিন্তু সেটা প্রবাল সেন বা সুমন গুহর নয়। আমরা বাড়ি ফিরে আসি। পুরন্দর, তাহলে একটা SMS করে দিচ্ছি সবাইকে যে খুনি অভিজিৎ গাঙ্গুলির খুনের দিন যে ক্লু রেখে গেছে সেটা এখনো সেখানেই আছে। কি বল, ঠিক আছে না? একদম পারফেক্ট। পরের দিন সুব্রতদা ওদের দুজনের রিপোর্টও আনিয়ে নিয়ে আমাদের থানায় যেতে বললেন। এই দেখো, সাইবার ক্রাইম ব্রাঞ্চের থেকে লাস্ট 1 মাসের রিপোর্ট দিয়েছে। প্রবাল সেন আর সুমন গুহর সোশ্যাল মিডিয়া এবং অন্য সব চেক করে পাওয়া গেছে সব ক্লিন, মানে কোথাও কোনো প্রবলেম বা সন্দেহজনক কিচ্ছু নেই। রমেশ্বরীর সোশ্যাল মিডিয়ায় 1 সপ্তাহ আগে একটা ছবি পোস্ট করেছিল, তারপর আর কিছুই নেই। সিকিউরিটি গার্ড হরিশ সাহার তো কোনো অ্যাকাউন্টই নেই। এই নাও, তোমরা একবার চেক করে নাও। তবে প্রদীপ সেন, সুমিতা গাঙ্গুলি আর ওনার ছেলে অরিজিৎ গাঙ্গুলির রিপোর্ট পাওয়া এখনো বাকি আছে। থানায় গিয়ে রিপোর্টগুলো দেখার পর সৌরিন কতগুলো সিসিটিভি ফুটেজ দেখতে চাইল। অভিজিৎ গাঙ্গুলির হাউজিং কমপ্লেক্সের 4 জানুয়ারি 2026 রাত 12:30টার সময় মেন গেটের বাইরে একটা ক্যাব এসে দাঁড়ালো, আর কালো হুডি পরা একজন সেই গাড়িতে উঠে বেরিয়ে গেল। ভবানীপুরের হরিশ মুখার্জি রোড এবং বলরাম বসু ঘাট স্ট্রিটের কাছে সেই হুডি পরা লোককে নামতে দেখা গেল রাত 1:05। সৌরিন সুব্রতদাকে বলে দিল উনি যেন ব্যবস্থা করে দেন সবাইকে কাল 10টার মধ্যে অভিজিৎ গাঙ্গুলির হেস্টিংসের বাড়িতে আসতে, এবং কেউ যদি না আসে তাকে গ্রেপ্তার করা হবে জানিয়ে দিতে। পরদিন সকাল 10টা আমি, সৌরিন, সুব্রতদা এবং কিছু পুলিশ কনস্টেবল নিয়ে অভিজিৎ গাঙ্গুলির হেস্টিংসের ফ্ল্যাটে পৌঁছলাম। আমাদের কথা মতো হরিশ সাহা, প্রবাল সেন, সুমন গুহ, প্রদীপ সেন, সুমিতা গাঙ্গুলি আর অরিজিৎ গাঙ্গুলি বসে আছে। সৌরিন কোনো রকম ভনিতা ছাড়াই বলতে শুরু করল। মিসেস সুমিতা গাঙ্গুলি, আপনি কিন্তু আমাদের অনেক কিছুই লুকিয়ে গেছেন। প্রবাল সেনের ভাই প্রদীপ সেনের সাথে আপনার বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল, কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে জোর করে বিয়ে দিয়ে দেয় অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে। ছেলে অরিজিতের জন্মের পর হঠাৎই একদিন ঘটনাচক্রে প্রদীপ সেনের সাথে আপনার দেখা। অভিজিৎবাবু জেনে গেছিলেন আপনাদের সম্পর্কের কথা। শুরু হয় সন্দেহ, শারীরিক মানসিক অত্যাচার। ততদিনে অরিজিৎ অনেকটাই বড় হয়ে গেছে। অভিজিৎবাবুও ছিলেন অত্যন্ত ব্যভিচারী আর দুশ্চরিত্র। অভিজিতের সব কাজের খবর আপনি রাখতেন। অভিজিৎ অরিজিতের ওপরও অত্যাচার করতেন। আপনি এসব মিথ্যে কথা বলে আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন কেন? কে অধিকার দিয়েছে আপনাকে? হ্যাঁ, ঠিকই তো। এসব আমাদের শোনাচ্ছেন কেন? এর সাথে অভিজিৎ খুনের কী সম্পর্ক? আর রুমির খুনেরই বা কী সম্পর্ক? থামুন, আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার জন্য আসেনি। উই আর হিয়ার টু আনকভার দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য মার্ডার্স অফ অভিজিৎ গাঙ্গুলি অ্যান্ড পাপড়ি বিশ্বাস। পাপড়ি বিশ্বাস? হু ইজ শি? দেন রুমি, সে কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না অফিসার। ও, চেনেন না পাপড়ি বিশ্বাসকে? কিন্তু রুমি সুরিকে তো চেনেন। মিস সুরি,
ভেতরে আসুন, বসুন। আচ্ছা রুমি, বলুন তো, পাপড়ি বিশ্বাসের সাথে সুমিতা গাঙ্গুলির কি সম্পর্ক ছিল? বলুন বলুন, ভয় পাবেন না। পাপড়ি বিশ্বাস গোপনে মিসেস গাঙ্গুলিকে অভিজিৎ গাঙ্গুলি আর অফিসের সব খবর দিত। তবে অফিসের ফিনান্সিয়াল খবর ও দিত প্রদীপ সেন ওকে যেভাবে যা বলতো সেভাবেই। প্রদীপ সেনের ব্যাপারে পরে আসছি। প্রবালবাবু, আপনার এবং সুমনবাবু, আপনাদের হাতেও কিন্তু খুন করার কারণ ছিল, আর সেটা যদি প্রমাণ না করা যায় তো আপনাদেরই লাভ হতো পার্টনারশিপ ডিড অনুযায়ী। এবং রুমিরও কিন্তু অভিজিৎ বাবুকে খুন করার পক্ষে যথেষ্ট কারণ ছিল, কিন্তু রুমি খুন করেনি। রুমিকে ভোরবেলা অভিজিৎ বাবুর খুনের খবর দিয়ে প্রবালবাবুর ভাই প্রদীপ সেন কলকাতা ছেড়ে চলে যেতে বলেছিল, যাতে পুরো সন্দেহটা রুমির ওপর আসে। দেখুন অফিসার, এতক্ষণ চুপ করে শুনে যাচ্ছি সব কথা, কিন্তু আপনারা আমাদের এবং মহিলাদেরও অপমান করে যাচ্ছেন। এর ফল কিন্তু ভালো হবে না। এক্ষুনি একটা ফোন করব, সব বেরিয়ে যাবে। প্রদীপ কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। সৌরিন সপাটে একটা থাপ্পড় মারল প্রদীপের গালে। থাপ্পড় খেয়ে প্রদীপ ছিটকে সোফায় বসে পড়ল। সৌরিন প্রদীপের হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নিয়ে কলার চেপে ধরল। ফোনটা ওর দিকে এগিয়ে দিয়ে হুঙ্কার দিল, নে রাস্কেল, ফোন কর। তোর কোন বাবা আছে তাকে? কি হলো, নে কর। কোনো বাবা কিচ্ছু করতে পারবে না। আমাদের সব পুলিশদের কি তোদের নেতা আমাদের পালতু কুত্তা মনে করিস নাকি রে স্কাউন্ড্রেল? প্রদীপ বাবু, একদম চুপ করে বসে থাকুন। ডিস্টার্ব করে কেস শেষ হওয়ার আগে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলে অ্যারেস্ট করতে বাধ্য হব। সৌরিন, প্লিজ কুল ডাউন। পুরন্দর, ইউ ক্যারি অন। রুমি ফিরে এসেছে গতকাল। প্রবালবাবু আর প্রদীপবাবু তো জানেন রুমি নয়, খুন হয়েছে পাপড়ি বিশ্বাস। আর কে এবং কেন খুন করেছে পাপড়িকে সেটাও জানেন। যাই হোক, এবার আবার ঘটনায় ফিরে আসি। আমরা গতকাল আপনাদের বলেছিলাম অভিজিৎ গাঙ্গুলির খুনের একটা ক্লু অপরাধী রেখে এসেছে এবং সেটা সেখানে এখনও আছে। গতকালই খুনি সেখানে যায় হরিশবাবুর খোঁজ খবর নেওয়ার অছিলায়। আমাদের প্ল্যান মাফিক সেদিন ওই বাড়িতে পোস্টেড পুলিশরা অনেক দূরে সিভিল ড্রেসে ছিল খুনির নজর এড়িয়ে। সে খুনের জায়গা ঘুরে দেখে তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছে। আমরা পুলিশের কাছে খবর পেয়ে সেখানে গিয়ে হরিশবাবুর কাছে সব খবর জানতে পারি। একমাত্র হরিশবাবু এবং রুমি আমাদের প্ল্যানের কথা জানতেন না। আমার মুখে এসব কথা শুনে প্রত্যেকে একে অপরের মুখের দিকে তাকালো সন্দেহের দৃষ্টিতে। সৌরিন আবার বলতে শুরু করল, খুনি যে সে অত্যন্ত কাঁচা কাজ করেছে। সে বুদ্ধি করে হাতে গ্লাভস পরেছিল ঠিকই, কিন্তু মার্ডার ওয়েপনটা ওখানেই রেখে এলো। আপনাদের সকলের 1 মাসের সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট সার্ফিংয়ের রেকর্ড আমাদের কাছে আছে। কারো কোনো প্রবলেমই আমরা পাইনি, শুধু একজনের সমস্ত রেকর্ড ক্লিয়ার। একটা 17 বছরের ছেলে যে পরিণত বয়সের আগেই রাতের পর রাত পার্টি করে, নেশা করে বন্ধুদের সাথে, তার ইন্টারনেট সার্ফিংয়ের রেকর্ড কিছু নেই। হ্যাঁ মিসেস গাঙ্গুলি, আপনার আর নিজের ওপর দিনের পর দিন অত্যাচারের প্রতিশোধ নিতে আপনার ছেলে অরিজিৎ নিজের হাতে আইন তুলে নেয়। সেদিন 4 জানুয়ারি রাত 1টার সময় ভবানীপুরের বাড়িতে পাঁচিল টপকে ঢোকে। অজ্ঞান করার ওষুধ সে জোগাড় করেছিল তার এক বন্ধু মারফত, যদিও সেই বন্ধু জানত না আসল উদ্দেশ্য। ওর আরও কজন বন্ধুদের কাছ থেকে আমরা জেনেছি অরিজিৎ নেট সার্ফ করে মার্ডার করার বিভিন্ন পদ্ধতি সে লাস্ট 1 মাস ধরে দেখছিল। কিন্তু একটা খুনও অরিজিৎ করেনি। অভিজিৎ গাঙ্গুলি এবং পাপড়ি বিশ্বাসকে খুন করেছে একজন লোকই। গতকাল রাতে পার্টিতে যাওয়ার নাম করে অরিজিৎ আমাদের কাছে গিয়ে সব ঘটনা বলে। অরিজিৎ সুমিতা দেবীর প্ররোচনায় খুনের উদ্দেশ্যেই গেছিল, কিন্তু গিয়ে দেখে হরিশ সাহা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং অভিজিৎ বাবুও মৃত অবস্থায় পড়ে আছেন। খুনি তাকে দেখতে না পেলেও অরিজিৎ তাকে ঠিক দেখে ফেলে। কে সে? সুমনবাবু, খুনি কে জানার আগে বলি কেন খুন হলো। ঘটনাটা বেশি দিন আগের নয়। অভিজিৎ গাঙ্গুলি যতই ব্যভিচারী লম্পট থাকুন না কেন,
ওনার দলিলে ওনার ছেলের নামে সমস্ত ব্যবসা সম্পত্তি লিখে যান। কয়েক মাস পরেই 18 বছর বয়সে অরিজিৎ এই সম্পত্তির আইনত মালিক হবে। সুমিতার নামে কিছুই দিয়ে যাননি, একটা মাসোহারা ছাড়া, কারণ সুমিতাকে বিশ্বাস করতেন না। কিন্তু ছেলের ওপর অত্যাচার করলেও নিজের সন্তান, তাই কোনোভাবেই তাকে বঞ্চিত করতে চাননি। যাই হোক, অভিজিৎ সেদিন ওনার চেম্বারে বসে রুমিকে দিয়ে দলিল ড্রাফট করে লয়ারের সাথে কথা বলছিলেন। সে সময় স্বভাবগতভাবেই পাপড়ি আড়ি পেতে শোনে সব কথা। পরে রুমি অন্যান্য কলিগদের কাছ থেকে জানতে পারে পাপড়ির মাধ্যমে অভিজিৎ গাঙ্গুলির উইলের কথা সবাই জানে। পাপড়ির কাছ থেকে সে কথা শোনেন সুমিতা। সুমিতা বলেন প্রদীপকে। প্রদীপ আবার সুমিতাকে মিথ্যে বলে যে অভিজিৎ তার সম্পত্তি অন্য কাউকে দিচ্ছেন, সুমিতা আর অরিজিৎকে নয়। দলিল জাল না করলে ভবিষ্যতে সুমিতাকে পথে বসতে হবে। তখন পাশের ঘর থেকে অরিজিৎ শুনে ফেলে সব কথা। কৌতূহলবশত অরিজিৎ ওর বাবার করা দলিল খুঁজে বের করে পড়ে দেখে যে প্রদীপ ওর মাকে যা বলেছে তা মিথ্যে। সে দলিল চুরি করে দিয়ে আসে রুমিকে। রুমিকেই তার বিশ্বাসযোগ্য মনে হয়েছিল, কারণ রুমি তাকে খুব স্নেহ করত। অভিজিতের অনুপস্থিতিতেই অফিসে বসেই প্রদীপ অভিজিৎকে খুনের সব প্ল্যান করে ফেলে। এবারেও পাপড়ি সব জেনেও চুপ করেছিল। এদিকে অভিজিৎ গাঙ্গুলি অফিস বাড়ি তোলপাড় করছেন, কিন্তু দলিল পাওয়া যাচ্ছে না। বাড়িতে ছেলে বউয়ের ওপর শুরু হয় অমানবিক নির্যাতন। সুমিতার মারফত সে কথা প্রদীপের কানেও পৌঁছয়। একদিন সুযোগে এসে যায়। খুন হওয়ার দিন রাতে যখন রুমি প্রবাল সেনদের সাথে অভিজিতের তর্কাতর্কি চলছে, সেই সময় রুমি অভিজিৎকে দলিলের কথা বলে। প্রবাল সেন ওনার ভাই প্রদীপকে জানান সে কথা। প্রদীপ সেন আবার নতুন করে ঘুঁটি সাজান। সে রাতেই খুন করে অভিজিৎকে। ওদিকে পাপড়ি সব প্ল্যান জানে, তাই পথের কাঁটা সরাতে হবে। প্রলোভন দেখিয়ে মিথ্যে বলে রুমির বাড়িতে পাপড়িকে পাঠায় দলিল চুরি করতে। সেখানে পাপড়িকেও খুন করে সে। প্ল্যানটা প্রদীপবাবু ভালোই করেছিলেন। রুমি ফিরে আসলে দুটো খুনের চার্জ তার ওপরেই আসত। তবে এক্ষেত্রে প্রবালবাবু অবশ্য জানতেন না ওনার ভাইয়ের খুনের প্ল্যানের কথা। ওনার দরকার ছিল দলিল চুরি ও জাল করে সম্পত্তি নিজের দখলে রাখা। সুমিতা দেবী, প্রদীপ সেন কিন্তু আপনাদের মা আর ছেলেকে পথে বসাতে চেয়েছিল। অভিজিৎ গাঙ্গুলির ওপর রাগ তো ছিলই, তবে সুমিতা দেবী, অভিজিৎ গাঙ্গুলির খুনের দায় আপনিও এড়াতে পারেন না। সেদিন এটা প্রদীপ সেনের বদলে অরিজিৎও হতে পারত। আপনি চাইলে এই খুন আটকাতে পারতেন। তাছাড়া অত রাতে একজন 17 বছরের ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে দেখে আটকাননি কেন? দিনের পর দিন অভিজিতের অত্যাচার সহ্য করে গেছেন, কিন্তু কোনো প্রতিবাদ করেননি কেন? ছেলেকে নিয়ে অভিজিতের থেকে আলাদা হয়ে যেতে পারতেন, কিন্তু আপনি সেটাও করেননি। নিজের স্বার্থে দিনের পর দিন আপনি ওকে ইনডিরেক্টলি খুনের জন্য প্ররোচিত করেন। আপনিই বোধহয় প্রথম মা যে নিজের ছেলেকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিলেন একজন ক্রিমিনাল তৈরির পথে। অভিজিৎ গাঙ্গুলি এবং পাপড়ি বিশ্বাসের খুনের দায়ে প্রদীপ সেন এবং সুমিতা গাঙ্গুলিকে গ্রেপ্তার করা হয়। কেস কোর্টে ওঠে। কোর্টে অভিজিৎ গাঙ্গুলির লয়ার অ্যাপিল করে এবং সাইকোলজিস্টের পরামর্শে অরিজিতের দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় রুমি সুরিকে। অরিজিতের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং পড়াশোনার জন্য রুমি অরিজিৎকে নিয়ে বিদেশ পাড়ি দেয়।